খুব সকালে ঘুম ভাঙল জেরিনের, কয়েকটা SMS এর শব্দ। এক চোখ ঘুম নিয়ে ফোনটা হাতে নিল সে। ফোনটা আবিরের। আবির বেডে নেই, উঠে গেছে। ঘুম ঘুম চোখে SMS এর দিকে চোখ পড়তেই চমকে উঠেছে সে। জেরিন এই প্রথম জানতে পারল তার দীর্ঘ বিবাহিত জীবনে তৃতীয় কারোর প্রবেশ ঘটেছে। চোখ ফেটে জল এলো তার। সে ভেজা চোখে সবকিছু ঝাপসা দেখছে। এই উপন্যাস তাহলে কবে প্রকাশ পাচ্ছে? আসছে বইমেলায়। এটা কেমন হলো না, সবাই প্রকাশনী উৎসবে ব্রিফ করে আর আপনি আগেই? আমি একটু উল্টো, সবাই যা করে আমি তা করি না। আমি পাঠকদেরকে নিয়ে লিখতে পছন্দ করি। পাঠকের পালস আমার লেখার শরীর, আর এতে পাঠকদের আগ্রহ বাড়ে। আচ্ছা, কমার্শিয়াল রাইটার। অনলি রাইটার। হ্যালো ম্যাম। জি, টাইম মতো আমার বাসায় পাঠিয়ে দিলেই হবে বইগুলো। আমি নিশা, আমি আপনার লেখাগুলো পড়ি। আপনার নারী বিষয়ক লেখাগুলো আমার খুব পছন্দ। যদি কিছু মনে না করেন, আপনার সাথে সেলফি তোলা যেতে পারে? শিওর। ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাডাম আসেন। আপনি কি ব্যাপার, বয় নেই? না ম্যাম, আমি নিতে পারবো, আপনি আসুন না। আমাকে কি এই রুমে থাকতে হবে? জি ম্যাডাম, এই রুমে থাকতে হবে। ইটস আ ভেরি নাইস রুম। হোয়াট রাবিশ! এটা কোনো রুম হলো? ইটস ভেরি কনজাস্টেড। আমি এখানে থাকতে পারবো না। সরি ম্যাডাম, আমাদের তো আপাতত এই রুম ছাড়া কোনো রুম খালি নেই। এই রুমটা একটু ছোট, কিন্তু থাকার জন্য ভীষণ ভালো। আপনি কি? আমি লাভ, আমার হাজবেন্ড এখানে ম্যানেজার। উনি একটু ঢাকায় গিয়েছেন তো, তাই ওনার দায়িত্বে আমি আছি। আমি এখানে কোনোভাবেই থাকতে পারবো না। আপনার ম্যানেজারকে ডাকুন, আমি ওনার সাথে কথা বলছি। এই যে এই সামনের কটেজটা আমাকে শিফট করুন। সরি ম্যাম, ওটাতে আপনাকে শিফট করতে পারছি না। মেইনলি মালিকের মেয়ের বিয়ে তো, তাই এখানে গেস্ট আছে। গড, লিসেন, ম্যানেজারকে ডাকুন, আমি কথা বলছি ওনার সাথে। সরি ম্যাম, ম্যানেজার এখানে নেই। উনি বসের সাথে ঢাকায় গিয়েছেন, আসতে 7-8 দিন সময় লাগবে। আপনার কি সমস্যা হচ্ছে আপনি আমাকে বলুন, আমি সব কিছু সলভ করে দিচ্ছি। আপনি আপনি সলভ করতে পারবেন? তাহলে আমাকে ওই বাংলোতে শিফট করার ব্যবস্থা করে দিন। আমি এখানে কোনোভাবেই থাকতে পারবো না। কি হলো, চুপ করে আছেন কেন? ব্যবস্থা করুন। আমি জার্নি করে এসেছি, আই এম ভেরি টায়ার্ড। সরি ম্যাম, এটা তো সম্ভব না। আপনি আপাতত এখানে থাকুন। আমি বলছি আপনার ভীষণ ভালো লাগবে। এই বাংলোর একটা বিশেষত্ব আছে। এখানে যখন আপনি সকালে ঘুম থেকে উঠবেন, এটার চারপাশে ন্যাচারাল ভিউ, পাখির কিচিমিচির সাউন্ড আপনার মনটা ভরিয়ে দিবে। যদি আপনার ভালো না লাগে, তাহলে আমি তো আছি। কি যেন নাম বললেন আপনার? লাবু ম্যাডাম। দেখো লাবু, আমি এখানে লিখতে এসেছি, সো আমার একটা কোয়াইট পিসফুল প্লেস লাগবে যেখানে একটু আরাম করে আমি লিখতে পারবো।
আমি জানি ম্যাডাম, আপনি একজন বড় রাইটার, আপনি এখানে লিখতে আসছেন। যখন এখানে রুম বুক করা হয়েছে তখন আমাকে বলা হয়েছে আমি যেন এখানে সব থেকে সুন্দর রুমটা আপনাকে দিই। ম্যাডাম ট্রাস্ট মি, আপনার কোনো অসুবিধা যদি হয় সেটা আমি সলভ করে দেব, বিলিভ মি। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম রুম পছন্দ হয়েছে? সব ঠিকঠাক আছে তো? আমি জাস্ট কিল ইউ। এটা কোনো জায়গা হলো থাকার? হ্যাঁ, আমি এখানে কোনোভাবেই থাকবো না, নেভার। ম্যাডাম সরি সরি, আমি এসে আপনার সাথে কথা বলছি। লাবু, জি ম্যাডাম। আমি কি একটা কফি পেতে পারি? অবশ্যই ম্যাডাম, আপনি একটু ফ্রেশ হয়ে নিন, আমি সামনের ঝুল পাহাড়ে আপনার জন্য কফির ব্যবস্থা করে দিচ্ছি। সেখানে আপনি পা ঝুলাবেন আর কফি এনজয় করবেন। ম্যাম, আপনার কফি সাথে নাস্তা হালকা। এই ঠিক 1 ঘন্টা পরেই আমরা আপনাকে ব্রেকফাস্ট দিচ্ছি। আর ঠিক দুপুর 2টায় আপনার জন্য লাঞ্চের ব্যবস্থা করা থাকবে। লাঞ্চে থাকবে লাল চালের ভাত, আর সাথে যদি আপনার প্রেফারেবল কোনো তরকারি আপনি চান তাহলে সেটা আমরা করে দিতে পারি। বাট আমি আপনাকে সাজেস্ট করব আপনি এখানকার লোকাল ফুডগুলো ট্রাই করতে পারেন। কি আমার এক্সপ্রেসও লাগবে? এটা লাতে। ইতালীয় দুধের অর্থ হচ্ছে লাতে, আর এই কফিতে ব্যবহার করা হয় কফির দ্বিগুণ পরিমাণে দুধ, যা এই কফিটাকে আরো বেশি টেস্টি করে তোলে। এই নরম মখমলি স্বাদের কফি আপনার ভীষণ ভালো লাগবে। এই কফির অনেকগুলো ফ্লেভার পাওয়া যায়, কিন্তু এটা হচ্ছে মোকা ফ্লেভার। সো আপনি এটা একবার ট্রাই করে দেখতে পারেন। যদি আপনার ভালো না লাগে আমি তো আছি, আপনার এক্সপ্রেসে চলে আসবে। ম্যাডাম, আমি তাহলে যাই। তাহলে ম্যাডাম ঝামেলা মিটে গেল। ওরা আপনাকে হোমলি ট্রিট করবে। এইদিকে চা বাগান, ওইদিকে রাবার বাগান, ওইদিকে ঝুল পাহাড়। চা শ্রমিকদের জীবনযাপন দেখার জন্য বিকালবেলা হাঁটতে বের হয়ে গেল। আপনার কাজে লাগবে ম্যাডাম। ম্যাডাম, আমি খুব সরি, আসলে আপনার যে এই জায়গাটা পছন্দ হবে না আমরা বুঝতে পারিনি। ম্যাডাম, আপনি চাইলে গ্র্যান্ড সুলতান ম্যানেজ করে দিন। না না, আমি এখন ঠিক আছি। প্রথমে আসার পর খুব বিরক্ত লাগছিল, বাট নাও আই এম অ্যাবসলিউটলি ফাইন। আচ্ছা, কালকে প্রোগ্রাম কখন? সব অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক আছে তো? আর সাংবাদিক, সুশীল সমাজ সবাইকে বলা হয়েছে? জি ম্যাডাম, সব কিছু ঠিকঠাক। আপনি যাবেন 5টায়, প্রোগ্রাম শুরু হবে জাস্ট 6টায়। আপনার বক্তব্য দিতে যত সময় লাগে তত সময় প্রোগ্রাম, তারপর শেষ। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, আমি কিন্তু আমার নতুন উপন্যাস অক্টোবর থেকে কিছু অংশ পড়ব।
ওখানে যেন আমি কোনো লোকাল নেতা নেত্রীদেরকে না দেখি। ওদেরকে আমার ফোনে দরকার নেই, বোঝা গেছে? না না ম্যাডাম, না, কোনো কোনো অসুবিধা নাই, কোনো নেতা নেত্রী আসবে না ম্যাডাম, কোনো নেতা নেত্রী আসবে না। কেউ যদি যায় আপনি চলে আসবেন। গাড়ি যেন স্ট্যান্ড বাই থাকে। আমি কিন্তু আমার পড়া শেষ করা মাত্রই জাস্ট গাড়িতে উঠে যাব। নো ফটোশ্যুট, নো সেলফি। গট ইট? গট ইট ম্যাডাম। নো সেলফি, নো ফটোশুট। আমি তাহলে উঠছি, আমার একটু তাড়া আছে। হ্যাঁ, আপনারা কিন্তু নাস্তা করে যাবেন। থ্যাংক ইউ। ভাই, এটা আপনি কি করলেন? নেতা নেত্রী ছাড়া হল পাবো আমরা? তুমি লাইনে নতুন নতুন, বুঝবা না। নেতা নেত্রীর বক্তব্য আগে শেষ হয়ে যাবে, তারপর ম্যাডাম যাবে। কি কও না কও। লাবু, এদিকে এসো। তুমি এখানে বৃষ্টির মধ্যে কি করছো? আমাকে ফলো করছো? না মানে আমি ফলো করছিলাম না ম্যাডাম। আমি এত কাছ থেকে কখনো কোনো রাইটারকে দেখিনি, তো তাই দেখার চেষ্টা করছিলাম যে তারা কিভাবে করে লিখে। আচ্ছা ম্যাডাম, লেখকরা কি অন্তর্যামী হয়? তারা কি মানুষের মন পড়তে জানে? তারা কি লেখে, মানে তাদের অভিজ্ঞতা লিখে নাকি কল্পনা? এদিকে আসো। তুমি তো বৃষ্টিতে ভিজছো। না, আমি এখানেই ঠিক আছে। আসো, বসো আমার সাথে। তুমি কি করে জানলে আমি লেখক? সাহিত্য একাডেমি থেকে যখন আপনার নামে বুকিং করা হয়, তখনই তারা আমাকে বলেছে এখানে একটা বড় রাইটার আসবে থাকার জন্য, আমি যেন তাকে টেক কেয়ার করি। ম্যাডাম, আমি আপনাকে ডিস্টার্ব করছি না তো? না। আচ্ছা, আমি ছাড়া তুমি অন্য কোনো লেখককে জানো? তুমি আমার কোনো লেখা পড়েছো? সরি ম্যাডাম, আমি আপনার কোনো লেখা পড়িনি। ইটস ফাইন, সবাই তো আর বই পড়ে না। আচ্ছা লাবু, তোমার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড এখানকার ম্যানেজার। আগে একটা সময় উনি এখানকার চা বাগানে বড় ম্যানেজার ছিলেন, বড় বাবু। আর আমার বাবা, উনি ছিলেন সহকারী ম্যানেজার, ছোট বাবু। চা বাগানের শ্রমিকেরা ম্যানেজারদের বড়বাবু ছোটবাবু বলে ডাকে। তারপর তোমাদের বিয়ে হলো কি করে? প্রেম করে বিয়ে করেছো? আপনি কি এখন আমার গল্প লিখবেন? হতেও পারে, যদি তোমার কোনো আপত্তি না থাকে। মানুষের জীবনটাই তো গল্প। তুমি আমার গল্প নাই। কি যে বলেন ম্যাডাম, আমি তো খুবই সাধারণ একটা মেয়ে, আমি কিভাবে আপনার গল্পের নায়িকা হই? আমি তখন কলেজে পড়ি। পরীক্ষা শেষ করে বাবার সাথে দেখা করার জন্য শ্রীমঙ্গলে আসি। একদিন বাগানে হাঁটতে হাঁটতে বড়বাবুর সাথে দেখা হয়। লাল জিপে করে উনি দূর থেকে আসছিলেন। উনি ঠিক আমার পাশ থেকে সাই করে চলে গেলেন। আমি ওনাকে দেখে চোখ ফেরাতে পারিনি। একদম
প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেলাম জানো। আমাদের ক্লাবে প্রতি উইকেন্ডে পার্টি হতো, এখনো হয়, এটা এখানকার কালচার। সেবার পার্টিতে প্রথম সে মানুষটার সাথে আমার চোখাচোখি হয়। সেদিন প্রথম সে আমাকে গভীরভাবে দেখলো। আমি কেন জানি মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম। উনি কোথা থেকে এসে আমাকে আলতো করে ধরলেন। তারপর তারপর অনেকদিন দেখা হয়নি। শুনেছিলাম সে নাকি ঢাকা চলে গেছে, আসতে অনেক দেরি হবে। এদিকে আমি তো অস্থির অস্থির, কবে আসবে, কবে দেখা করব। এই অস্থিরতা সামলাতে না পেরে আমি একদিন গভীর রাতে ওকে একটা SMS করে বসি। রিপ্লাই দিল? না, আমি তো ভাবলাম আমি ভুলই করেছি, কিন্তু ঠিক তার পরের দিন উনি আমাদের বাংলোয় চলে আসলো। আমি তাকে চা দিতে যাই, ওই সময় উনি আমার হাত ধরে আমার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে বিয়ে করবে? আমি তো পাগলের মতো রাজি ছিলাম, কিন্তু ঝামেলা করলো আমার বাবা। কেন? একদিন রাতে বাবা আমাকে ঘুম থেকে ডেকে তুললো। দেখো মা, তোমার মা আজ বেঁচে নেই। তিনি যদি বেঁচে থাকতেন তাহলে আজকে আমাকে এই অবস্থাটা দেখতে হতো না। তুমি ছোট মানুষ, ভুলভ্রান্তি করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু মা গো, বিয়েটা হচ্ছে একজন মানুষের সারা জীবনের ব্যাপার, তাই অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্তটা নিতে হয়। আচ্ছা, তুমি কি জানো যে আমাদের বড়বাবু বিবাহিত? তাছাড়া তোমাদের দুজনের বয়সের ব্যবধানটাও অনেক। এটা একটা অসম সম্পর্ক মা। আমি যদি ওনার সঙ্গে তোমার বিয়েটা দেই তাহলে সবাই কি ভাববে জানো? ভাববে আমি লোভে পড়ে সুযোগ সুবিধার আশায় তো না ওনার সঙ্গে তোমার বিয়েটা দিয়েছি। আমি সমাজে কারো কাছে মুখ দেখাতে পারবো না। আর তুমি যদি বিয়েটা না করো, আমরা এখান থেকে চলে যাব, তাতেও আমার কোনো অসুবিধা নেই। এখন ভয় না পেয়ে তুমি একটু চিন্তা ভাবনা করে বলো যে তুমি এই বিয়েটা করতে চাও কিনা।
জি আব্বু, আমি ওনাকে বিয়ে করতে চাই। পরের দিন চা শ্রমিকদের বেতন দেওয়ার দিন। আমি টিলার উপর বসেছিলাম, উনি দূর থেকে বিষয়টা লক্ষ্য করলেন, আমার পাশে এসে বসলেন। আমি ওনার চোখে চোখ রেখে জানতে চাইলাম, আচ্ছা আপনার তো বউ আছে, তাহলে আপনি আমারই বিয়ে করতে চান কেন? উনি এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না, চুপ করে আমার দিকে তাকিয়েছিলেন। সন্ধ্যায় আমাকে একটা বই দিলেন, রবীন্দ্রনাথের সঞ্চয়িতা। বইটা দিয়ে বললেন, ক্যামেলিয়া কবিতাটি পড়ো। আমি বইটি নিয়ে বাসায় আসি, পাতার পর পাতা আমি পাগলের মতো পড়তে থাকি, কিন্তু আমি কিছুই বুঝতে পারিনি। যে আনে আমার রান্নার কাজ, ডেকেছি সেই সাঁওতাল মেয়েটিকে, তার হাতে দিয়ে পাঠাবো শাল পাতার পাত। তাঁবুর মধ্যে বসে তখন পড়ছি ডিটেকটিভ গল্প। বাইরে থেকে মিষ্টি সুরে আওয়াজ এলো, বাপু ডেকেছিস কেন? বেরিয়ে এসে দেখি ক্যামেলিয়া সাঁওতাল মেয়ের কানে, কালো গালের উপর আলো পড়েছে। সে আবার জিজ্ঞেস করল, ডেকেছিস কেন? আমি বললাম, এই জন্যে। এর মানে হচ্ছে তুমি সাধারণ, বৃষ্টির মতো, নদীর মতো, পাশের বাড়ির নোলক পড়া মেয়েটার মতো। সাধারণ ফুলের যে সৌন্দর্য তা কেবলই তোমাকে মানায়, আর এর জন্যই তোমার হাজবেন্ড তোমাকে ভালোবাসে। আর সেখানেই তার স্ত্রীর সাথে তার দ্বন্দ্ব। আচ্ছা লাবু, তুমি যে জানতে সে বিবাহিত, তারপরও কেন তাকে বিয়ে করতে রাজি হইলে? ভালোবাসতাম। কেউ কি আর জেনে শুনে প্রেমে পড়ে ম্যাডাম? তারপর যখন জানি সে তার ওয়াইফের সাথে সুখী ছিল না, তাদের মতের অমিল ছিল, রুচির অমিল ছিল, তার থেকে বড় কথা হচ্ছে ওই মেয়েটা তো ওনাকে ভালোবাসতো না। ওই মেয়েটা অনেক ওভার অ্যাম্বিশিয়াস ছিল, অনেক অহংকারীও ছিল শুনেছিলাম। একটা সম্পর্কে যদি এত অমিল থাকে, তাহলে সে সম্পর্কে কখনো সুখী হওয়া যায়? এরপর আর অপরাধী লাগেনি। তারপর তো তিনি ওই মেয়েকে ডিভোর্স দিয়েই আমাকে বিয়ে করেছেন। ডিভোর্সটা না দিয়ে আর উপায় ছিল না। যখন দেখলাম আমাদের প্রেমটা একেবারেই মরে গেছে, যখন দেখলাম বিশ্বাসটা সরে গেছে, যখন দেখলাম আমাদের ভাবনার সঙ্গে আর একেবারেই মিল নেই, তখন ডিভোর্স আমাদের একমাত্র সমাধান হয়ে গেল। লাবু, তোমার হাজবেন্ডের কাছ থেকে কখনো জানতে চাওনি তার আগে স্ত্রীর সাথে কি নিয়ে ঝামেলা ছিল? না, কখনো জানতে চাইনি। প্রতিটা মানুষেরই কিছু গোপন থাকে, শুধু শুধু সে গোপন খুঁজে কি লাভ? সে তোমাকে নিজের থেকে কিছু বলেনি? না, কখনোই কিছু বলেনি। কোনোদিন তার নামে প্রশংসাও করেনি, দুর্নামও করেনি। তুমি তার প্রাক্তন স্ত্রীকে কখনো দেখতে চাও না? আমি সে কখনো দেখো না? আচ্ছা লাবু, একটা মেয়ের কি অ্যাম্বিশিয়াস হওয়া, ক্যারিয়ার বিল্ড আপ করা দোষের কিছু? না না, তা হবে কেন? মানুষের তো স্বপ্ন থাকবেই, কিন্তু তার একটু বেশিই ছিল। আবির যেখানে চাকরি করত, এটা তার একদমই পছন্দ ছিল না। আপনি জানেন, সে তো বিয়ের পর কখন এখানে আসে পর্যন্ত নেই,
আবির কোথায় চাকরি করছে সেটা দেখার জন্যও আসেনি। সে সবসময় চাইতো আবির যেন তার সাথে ঢাকায় থাকে। বড় লোকের মেয়ে তো অহংকারী ছিল, তাই আর তাদের অ্যাডজাস্ট হয়নি। অ্যাডজাস্ট হলো না, অহংকারী ছিল, এইসব কি তুমি ধারণা করে বলছো, নাকি তোমার হাজবেন্ড তোমাকে বলেছে? না, ও কখনো আমাকে এসব কিছু বলেনি, তবে ওর আত্মীয় স্বজনদের কাছে কিছু কিছু শুনেছি। সত্যিও হতে পারে, মিথ্যাও হতে পারে। জানো, আমার হাজবেন্ডের সাথেও আমার সম্পর্ক ভালো ছিল না, মনের মিল ছিল না। সে চাইতো এক, আমি চাইতাম আর এক। বিয়ের কয়েক বছর পর বুঝতে পারলাম তার সাথে হয়তো আমার থাকা হবে না। দিনে দিনে আমাদের মধ্যে যে দূরত্ব বাড়তে থাকে, সেই দূরত্ব ডিঙিয়ে আমি তার কাছে আর যেতে পারি না। আমার মধ্যে রাগ, জিদ, অভিমান, ক্ষোভ সবকিছু আমাকে কেমন যেন অন্ধ করে দিল। তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমার সাথে কথা? কি কথা বলো? আসলে সেদিন তোমার ফোনে আমার চোখ পড়লো, হঠাৎ করে দেখলাম কয়েকটা SMS এসেছে। আমি দেখতে চাইনি, কিন্তু হয়ে গেছে আর কি। আমাকে কি বলবে ব্যাপারটা কি? আমিও ভাবছিলাম এটা নিয়ে তোমার সাথে কথা বলতে, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। যাই হোক, আমি সত্যি একটা সম্পর্কে আছি। মানে? আমি অনেক চেষ্টা করেছি তোমার সাথে থাকতে। আসলে আমাদের দুজনের ভিতরে ওই ব্যাপারটাই একেবারে নেই। শুধুমাত্র দুটো মানুষ একটি ঘরের ভেতর ভালো থাকার অভিনয় করা। কি লাভ এই রিলেশন রেখে? তার চেয়ে ছেড়ে দেওয়াই ভালো। নোরা, আমি মিউচুয়ালি ডিভোর্স চাই। আচ্ছা, প্রেমে পড়েছো কেন? কোনোদিন করতে চাই, কিন্তু এখন মনে হচ্ছে প্রেম করেছে। বলতে পারবে বিয়ের পর কবে আমরা দুজন দুজনকে কাছে পেয়েছি? আমি যখন ঢাকা এসেছি তখন তুমি অনেক ব্যস্ত। সকালে বেরিয়ে গেছো, সারাদিন তোমার মিটিং, সেমিনার, প্রোগ্রাম। রাতে যখন বাসায় ফিরেছ তখন আর তোমার সাথে কথা বলার অবস্থা নেই। গত 5-6 বছর ধরে তো এভাবেই চলছে। তোমার লেখা, তোমার পার্টি, তোমার ক্লাব, সেখানে আমার জায়গা কোথায়? তুমি কি এতদিন পর অভিযোগ করছো? না, অভিযোগ করছি না। সংসার মানে একটা অভ্যেস। আমি শুধুমাত্র এই অভ্যেসটা থেকে বের হতে চাই। বলতে পারো নোরা, আমরা দুজন মিলে শেষ কবে আকাশ দেখেছি, বৃষ্টি দেখেছি, দুজন মিলে বৃষ্টিতে ভিজেছি? তুমি কখনো জানতে চেয়েছো আমি কেমন আছি, বা আমি জানতে চেয়েছি তুমি কেমন আছো? তোমার মন খারাপ কেন, বা আমি দূরে একা একা কেমন করে থাকি? না, জানতে চাওনি। জানো, দিন শেষে না একটা মানুষ লাগে, স্পর্শ লাগে। প্রত্যেকটা সম্পর্কেই একটা রেসপেক্ট, অ্যাডজাস্টমেন্ট, সব লাগে। আসলে সম্মান না থাকলে, ভালোবাসা না থাকলে সে সংসারে অভিনয় করে কোনো লাভ নেই।
ম্যাডাম, ম্যাডাম, হ্যাঁ লাবু বলো। আমাকে ডেকেছিলেন? ও হ্যাঁ, একটু দাঁড়াও। হ্যাঁ, তোমার জন্য একটা গিফট আছে। গিফট কেন ম্যাডাম? এই যে তুমি আমার জন্য এত কিছু করছো, আমাকে এত হেল্প করছো। সেটা তো আমি সবার জন্যই করি, যারা এখানে গেস্ট হয়ে আসে এইটা তো আমার কাজ। না তারপরও আমি এখানে উপন্যাস লিখতে এসেছি, তুমি আমাকে অনেক হেল্প করেছো। ম্যাডাম, আপনার উপন্যাসের নাম কি? অক্টোবর। অক্টোবর? এটা তো অক্টোবর মাস। ম্যাডাম জানেন, আমার বিয়েও কিন্তু হয়েছিল অক্টোবরে। আমার ডিভোর্সও হয়েছিল অক্টোবরে। লাবু, এটা তোমার জন্য। এটা কেন ম্যাডাম? এটা তো অনেক দামি শাড়ি। না না ম্যাডাম, এটা আমি নিতে পারবো না। একটা বন্ধুর জন্য আর একটা বন্ধু অক্টোবর প্লিজ। আর একটু টাইট করেন ম্যাডাম। ছাড়লাম। এবার ঠিক আছে। ঠিক আছে, ছাড়বো। আচ্ছা লাবু, আমি যদি আজকে এই রাতের বেলা তাঁবুতে থাকতে চাই, থাকতে পারবো? অবশ্যই পারবেন, পারবেন না কেন? কিন্তু আপনি থাকতে পারবেন? আপনার এখানে থাকতে ভয় করবে না? ভূতের ভয়? আমি ওসব ভূতের ভয়টাই করি না, মানুষকে ভয় পাই। আমার তো আবার অনেক ভয় করে। আমি যতবার ওর সাথে এখানে থেকেছি, একবার ওকে জড়াই টড়াই ধরে। আমার আবার ভূতের অনেক ভয়। আমরা তো প্রায়ই এখানে এসে থাকি, রান্না বান্না করে খাই। ওর আবার এগুলো খুবই ভালো লাগে, এই প্রকৃতি, এখানে রান্না বান্না, তাঁবুতে থাকা, এগুলো আবারও অনেক মজা করে। আচ্ছা লাবু, আমি যদি আজকে জঙ্গলে রান্না করে খেতে চাই, করতে পারবো? অবশ্যই পারবেন, কিন্তু জঙ্গলে রান্নার কিছু নিয়ম আছে জানেন? জঙ্গলে রান্নার নিয়ম হচ্ছে আপনাকে এখান থেকে কাঠ নিতে হবে, এখানেই রান্না বান্না করতে হবে। সব কিছু জঙ্গলের হতে হবে? ও শিখিয়েছে। লাবু, তুমি এত ও উনি করে কেন বলো? নাম ধরে বলতে পারো না? পারি, কিন্তু বলি না। ওর নাম হচ্ছে আবির। ওর নাম আমার ভীষণ পছন্দের জানেন। পছন্দের কোনো কিছু বেশি ব্যবহারে মলিন হয়ে যায়। চলে তাহলে এখন আমরা কাট করে চলো। আচ্ছা লাবু, হ্যাঁ ম্যাডাম, এই যে তুমি তোমার শখ, ইচ্ছে, আনন্দ, পছন্দ সবকিছু যে অন্য একটা মানুষের মতো করে নিয়েছো, এতে তোমার খারাপ লাগে না? ইগো হার্ট হয় না? মনে হয় না যে অন্য একটা মানুষের জন্য নিজেকে কম্প্রোমাইজ করছো? না তো, আমি আমার সব সুখ শখ ইচ্ছে ওর মতো করে নিয়েছি। জানেন, আমি তো মাঝে মাঝে নিজেই বুঝে উঠতে পারি না কোনটা আমার শখ আর কোনটা ওর। আমি চাই কেবল আমার আয়নাতেই আমার নিজেকে সুন্দর করে সাজিয়ে রাখতে। আর সে আয়নাটা হচ্ছে আবির। জানেন ম্যাডাম, আমরা ঠিক ততক্ষণই সুন্দর যতক্ষণ আমাদেরকেও সুন্দর বলছে। এটা কেবলই একটা অনুভূতি, আর এই অনুভূতি যদি নাই থাকে তাহলে সুন্দর হয়ে কি লাভ বলুন? লাবু, তোমার জীবনটা অনেক সুন্দর,
সরল নদীর মতন। তুমি যেভাবে বেড়ে উঠেছো আমি আসলে সেভাবে বেড়ে উঠিনি। তুমি যেভাবে করে একজনকে ভালোবেসে তোমার জীবনটাকে বিলিয়ে দিতে পেরেছো আমি পারিনি। ক্লাব, নাচ, গান, পার্টি, অনেক বড় লেখক হতে চেয়েছিলাম। আমি দৌড়াতে থাকলাম। আশেপাশে তাকানোর সুযোগ বা সময় আমার কোনোটাই ছিল না। আমিও ভালোবেসে বিয়ে করেছিলাম জানো। তার চাওয়া পাওয়া, ইচ্ছে, শখ আমার ঠিক উল্টোটা, আর এটাই স্বাভাবিক। কিন্তু তখন বুঝিনি কম্প্রোমাইজ, অ্যাডজাস্টমেন্ট এসব ওয়ার্ড আমার কাছে ভীষণ ফেক মনে হতো। আমি দৌড়াতে থাকলাম, আমার নাম সুনামে বাড়তে থাকলো, কিন্তু আমি হারিয়ে গেলাম, আর আমার মানুষটাও হারিয়ে গেল। আমি দাঁড়িয়ে রইলাম আমার অহংকার, ইগোর উপর। ডিভোর্স হয়ে গেল, কিন্তু হঠাৎ একদিন মনে হলো ঘোড়ার লাগামটা আরো আগে ধরতে পারলে মনে হয় ভালো হতো। এখন ভীষণ একা লাগে জানো। এখন যখন কাউকে প্রেম করতে দেখি, ভালোবাসতে দেখি, ভীষণ হিংসা হয়, ভীষণ হিংসা লাগে। জি মাসুদ সাহেব, কি অবস্থা? হোয়াট? অসম্ভব। আপনি কোনোভাবেই আমার কোনো লেখা চেঞ্জ করবেন না। আর আপনি প্রকাশকের মতোই থাকবেন। সেটা আপনার প্রবলেম। আপনার যদি কোনো প্রবলেম থাকে আপনি প্লিজ এসে আপনার অ্যাডভান্সটা নিয়ে যেতে পারেন, কিন্তু আমার লেখা আমি চেঞ্জ করব না। হ্যাঁ, আমি কালই ঢাকা ব্যাক করছি। মাসুদ সাহেব, আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করুন। আপনি একজন নামকরা প্রকাশক আর আমি একজন নামকরা রাইটার। আমি আর আপনি যখন কোনো কিছু ভালো করব, ডেফিনেটলি পাঠক পড়তে বাধ্য হবে। ম্যাডাম, ম্যাডাম এই শাড়িটা আমি নিতে পারবো না ম্যাডাম, কিছু মনে করবেন না প্লিজ। আই এম সরি। কেন, কি হয়েছে? এটা তো আমি তোমাকে খুশি হয়ে দিয়েছি, ইটস আ গিফট। আমি বুঝতে পারছি, কিন্তু এই শাড়িটা পরে যখন আমি ওর সামনে যেয়ে দাঁড়াবো তখন হয়তো ও ভাববে, ইস আমার বউটাকে কি পরীর মতো সুন্দর লাগছে। অথচ এই পরীর মতো সুন্দর বউটাকে আমি একটা দামি শাড়ি গিফট করতে পারিনি। এটা ভেবে হয়তো ও মনে মনে কষ্ট পাবে, আমাকে বুঝতে দিবে না। আমি জেনে শুনে এই কষ্ট তাকে কিভাবে দিই বলো? যখন আমাদের বিয়ে হয় কোনো এক অজানা কারণে ওর চাকরি চলে যায়, ঠিক একই কারণে আমার বাবারও চাকরি চলে যায়। তিনি আমাকে নিয়ে অথৈ সাগরে পড়লেন। তখন এই রিসোর্টের মালিক তাকে এখানে ম্যানেজারের চাকরি দেয়। তারপর থেকে আমরা ভালো আছি। হয়তো প্রচুর টাকা নেই, কিন্তু অনেক সুখ আছে ম্যাডাম। এভাবে ভালোবাসা যায়। লাবণী এভাবেই ভালোবেসেছিল। জেরিন নিয়েছিল আবিরের উপরে চরম প্রতিশোধ। হঠাৎ করেই চা বাগান থেকে চাকরি চলে যায় আবিরের, চাকরি চলে যায় লাবুর বাবারও। আসলে এটাও জেরিনেরই কাজ সাজি, কিন্তু আবিরকে কোনোভাবেই লাবণীর কাছ থেকে আলাদা করতে পারেনি।
তারা যেন একে অন্যের জন্য অবিচ্ছেদ্য, কিন্তু জেরিনের মনে ভিতরে একটাই প্রশ্ন রয়ে গেল, কেন আবির তাকে ছেড়ে গেছে? আবার আসবেন? জানি না, একই জায়গায় বারবার ফিরে আসা কি দরকার বল? এই অল্প জীবনে দ্বিতীয়বার একই জায়গায় আসা ঠিক হবে? আচ্ছা শোন, আমার লেখা বই কিছুদিনের মধ্যে প্রকাশিত হচ্ছে, আমি তোমাকে পাঠিয়ে দিব। আমার লেখা প্রথম বই তুমি পড়বে অক্টোবর। জি। আচ্ছা লাবু, তোমাকে একটা জিনিস দিলে তুমি রাখবে? তুমি যদি এটা নাও, আমি খুব খুশি হব, আমার খুব ভালো লাগবে। বন্ধু হিসাবে স্মৃতি মনে করে রেখে দেবে। কেমন আছে? ফ্যান্টাস্টিক। চল। তোমার জন্য একটা চিঠি আছে। চিঠি? হ্যাঁ, তুমি এটা পড়ো, আমি তোমার জন্য কফি করে নিয়ে আসছি। ঠিক আছে, চলো ব্যাগটা নিয়ে যাও। আবির, হ্যাঁ, একটু চমকে যাওয়ারই কথা। এতদিন পর তোমাকে চিঠি লিখছি, সারপ্রাইজ বটে। গত 4 দিন তোমার স্ত্রী লাবুর আতিথেয়তা উপভোগ করলাম। লাবুর সাথে থেকে আমি বুঝতে চেষ্টা করলাম কেন তুমি আমাকে উপেক্ষা করে একটা মফস্বলের বাচ্চা মেয়ের প্রেমে পড়েছিলে। কি দেখেছিলে তুমি তার মধ্যে? কি সৌন্দর্য ছিল তার মধ্যে, যা আমার মধ্যে ছিল না। ডিভোর্সের পর এই একটা প্রশ্নের উত্তর জানার জন্য আমি অস্থির হয়ে গেলাম। তাই উপন্যাস লেখার অজুহাতে এত বছর পর তোমার অবর্তমানে চলে এলাম তোমার ডেরায়। অথচ এখানে আমি কখনোই আসতে চাইনি। যদি তখন আসতে পারতাম, তাহলে আজকে এমন দিন আমাকে দেখতে হতো না। তোমার লাবু অনেক ভালো মেয়ে। লাবু যেন রবীন্দ্রনাথের ক্যামেলিয়া কানে গোজা সাঁওতাল মেয়ে। সত্যি ওর সৌন্দর্য আমার নেই। তোমার দেওয়ার রিংটা লাবুকে দিলাম, ওটা না আমাকেই মানায়। লাবুকে নিয়ে তুমি ভালো থেকো, ওর যত্ন নিও। নোরা। নোরা এসেছিল দেখতে আমরা সুখে আছি কিনা। আমরা কি সুখে আছি?